আসসালামু আলাইকুম। ব্যক্তিগতভাবে খোঁচাখুচির রাজনীতিটা পছন্দ করি না এবং আসলে বৃহত্তর যে ঐক্য সে ঐক্য নষ্টের পক্ষে না। এবং আমাদের প্রত্যেকটা নেতাকর্মী যারা ছাত্র অধিকার পরিষদ করে, যুব অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ করে, অধিকাংশ বেশিরভাগ নেতাকর্মীকে আপনি কখনো দেখবেন না আসলে কারোর সাথে খোঁচাখুচি করতেছে, কারো মানে পা ধরে টানাটানি করতেছে, যেটা আলটিমেটলি আসলে দেখতে পাই, আমরা অনেকের মধ্যে দেখতে পাই। আমি কাদের মধ্যে দেখতে পাই এগুলো পরে বলতেছি। আমি 2 দিন আগে নূর ভাইয়ের সাথে সাক্ষাৎ করি। সাক্ষাৎ করার পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে আমি তাকে বলি, ভাই কিছুদিন পরে আপনার উপর সম্মিলিত অ্যাটাক হবে, এবং আমি তাদেরকে একদম তাকে স্পষ্ট করে বলে আসি কারা কারা তাকে অ্যাটাক করবে। ফ্রাঙ্কলি বলি, ধরেন স্বাভাবিকভাবে নূর ভাই নিম্ন মধ্যবিত্ত একটা গোষ্ঠী থেকে উঠে আসছে। সে ডাকসুর বিপি ছিল, একটা লড়াই সংগ্রামে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সে ডাকসুর বিপি হয়েছে। তার পরবর্তীতে দেখা যাচ্ছে তার উপর যে নির্মম নির্যাতন, তারপর তাকে রিমান্ডে নিয়েছে। গণ অভ্যুত্থানটা হয়েছে, সেই গণ অভ্যুত্থানের যারা আসলে দেখা যাচ্ছে যাদেরকে মেইন ফিগার হিসেবে দেখা যাচ্ছে এখন যারা এনসিপি নেতা হয়েছে, তাদেরও তো গুরু নেতা যাই বলা যায় সেটা নুরুল হক নূর ভাই। এই যে এনসিপির যারা নেতা হয়েছে তারা যে বাসাগুলোতে থাকতো, সেই বাসাগুলার তো ভাড়া নুরুল হক নূর ভাই দিত। এবং কিভাবে বাসা ভাড়ার জন্য নূর ভাইয়ের সাথে কিভাবে কি ডিল করতে, এগুলো তো আমরা জানি। আচ্ছা, এটা এইগুলো নিয়ে আমরা আসলে কোনো কথা বলতে চাই না, কিন্তু সম্প্রতি নুরুল হক নূর ভাই একটা স্ট্যাটাস দিচ্ছে, জুলাই যে আমাদের শিখাইতে আইসেন না, জুলাইয়ের জন্মদাতা হচ্ছে আমরা। অলরেডি জুলাইয়ের নিয়ে ব্যবসা করা হয়েছে, অনেক একচ্ছত্র ব্যবসা করছে জুলাই ব্যবসায়ীরা অনেকেই। মাস্টার মাইন্ড কথাটাও তো অনেক আগেই এনসিপির মাহফুজের কারণে পচে গেছে। এখন জুলাইয়ের জন্মদাতাকে এটা নিয়ে একটা আলাপ আলোচনা আসছে। জুলাইয়ের আগের যে 2018 সাল থেকে যে রাজনীতিটা হয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাক্টিভিটিজম করার ক্ষেত্রে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো অন্যায় অনিয়ম হলে সেটার বিরুদ্ধে কারা কথা বলতো আপনারা দেখেন। অতীতের সেই আপনারা ছবি ফুটেজ অনেক ভিডিও আছে, ছাত্রলীগের দমন পীড়ন নির্যাতনের বিরুদ্ধে কারা কথা বলতো, এখন তো আমরাই কথা বলতাম। হচ্ছে আপনাদের নেতা হয়ে গেছে সাদিক কায়ুম। সাদিক কায়ুম সে এই জুলাই গণঅভ্যুত্থান হয়তো বা টুকটাক দু একটা ছবি দেখাইতে পারবে, অথবা জুলাই গণঅভ্যুত্থান এনসিপি নেতা যারা আছে বর্তমানে ওদের সাথে হয়তো লিয়াজু মেনটেন করছে, অনেক কাজ টাজ করতে পারে। বাট সেই জুলাই গণঅভ্যুত্থানের আগে সে তো গোলাম রব্বানিরও মেসেজ দিত, গোলাম রব্বানিরও পা চাটতো। সে ছাত্রলীগের গুপ্ত একজন কর্মী ছিল। তো ছাত্রলীগের কর্মী একজন দেখা যাচ্ছে ডাকসুর বিপি হয়ে গেছে। এখন তারা আমাদেরকে গণঅভ্যুত্থান শিখায়। এক বেয়াদব আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস হইছে। এই বেয়াদবের বাচ্চারা ওরা কোথায় ছিল? এই বেয়াদবের বাচ্চারা সকাল বিকাল থাপড়ানো প্রয়োজন, অনেক জুনিয়র হবে আমাদের। এই বেয়াদব ওরা কই ছিল এতদিন? ওরা কি রাজপথে আন্দোলনে মাঠে ছিল? আজকে দেখবেন এখন সংসদ সদস্য হয়ে গেছে, কি জানি নাম, এই যে কুষ্টিয়ার এমপি আমির হামজা। আর একটা মানুষ মারা যাচ্ছে, আইসিইউতে আছে, এই মানুষটারও নিয়েও তারা হচ্ছে নোংরামি করে, উল্টাপাল্টা কথা বলে। আর আর কি বলবো ওদেরকে নিয়ে? ধর্ম নিয়ে করে ব্যবসা, যাই ওয়াজ মাহফিলে গিয়ে করে রাজনৈতিক আলাপ আলোচনা করে, হচ্ছে রাজনীতি, দলীয় রাজনীতি। আমি বলতেছি না যে আসলে ধর্ম বা ইসলাম আমাদের রাজনীতির বাইরে, ইসলামে অবশ্যই রাজনীতি আছে। ওরা যে রাজনীতিটা করে নোংরামির রাজনীতি, যদি আজকে জামাত ক্ষমতায় আসতো কি হইতো? বাংলাদেশে দেখতেন কওমি মাদ্রাসা বন্ধ, এইটা বন্ধ, ওইটা বন্ধ, এই দরগা বন্ধ, এই দরবার শরীফ বন্ধ, এইটা ওইটা নানান ক্যাচাল, ধর্মীয় ফেসিবাদী গোষ্ঠী। আমি নূর ভাইকে অনেক কিছুদিন আগে বলে আসছিলাম যে ভাই আপনার উপর সম্মিলিত অ্যাটাক আসবে, সাইবার অ্যাটাক আসবে, যেটা অনেক আগে থেকেই এই চেষ্টাটা চালাচ্ছে জামাত শিবিরে যারা নেতাকর্মী আছে। নুরুল হক নূর ভাই যখন নির্বাচন করে তার আসনে, আরে নূর ভাইয়ের বিরুদ্ধে যে ধরনের নেগেটিভ গুলা চাচ্ছে সেটা আসলে বলার ভাষা নেই। অত্যন্ত লজ্জা। জুলাইকে কুক্ষিগত করছে, এককভাবে কুক্ষিগত করে যে ব্যবসাটা করছে জামাত শিবির, এনসিপি, এদের কারণে মূলত আসলে একটা অনৈক্য, একটা বিভেদের রাজনীতি প্রতিষ্ঠা হয়েছে। এই জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির অবদান কি কম? বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ যে তারা 16 বছর ফেসিবাদী শাসন ব্যবস্থার কারণে হামলা মামলা নির্যাতনের মুখোমুখি হয়েছে, তার 10% তো জামাত শিবিরের ওরা হয় নাই। কারণ জামাত শিবির তো ওরা আসলে ফোকাসই ছিল না, ওরা তো গুপ্ত ছিল, ওরা তো সম্পূর্ণ লুকাই ছিল। জামাত শিবিরের নির্যাতন করে না এটা আমি বলতেছি না, জামাত শিবির শুনলে সেটার উপর আরো দমন পীড়ন চলতো। কিন্তু জামাত শিবির তো ছাত্রলীগের সাথে মিশেছিল। সাদিক কায়ুম এত বিপি হয়ে গেছে কেমনে হয়েছে একটা সাদিক কায়ুমরা, তারপরেও অনেক ক্ষেত্রে এখন একটু চুপচাপ হয়েছে দেখা যায়। তো ওই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস হয়েছে বেয়াদব, ওরা সকাল বিকাল থাপড়ানো প্রয়োজন। ওই বেয়াদবে কি ধরনের কি স্ট্যাটাস দেয়, কি কথাবার্তা বলে, কেমনে ট্রোল করে। ওরা তো ছিল লুঙ্গির নিচে, ছাত্রলীগের পুটকির নিচে ছিল, এক কথা যদি আমি বলতে চাই। এরা এখন এসে এই ধরনের বেয়াদবি করে, একটু দুঃখজনক। এই যে আমির হামজারা, এরা এসে এক সময় যে দালালি করতো, চাটামি করতো, যখন নুরুল হক নুররা বা আমরা পুলিশের নির্যাতনে, ছাত্রলীগ আওয়ামী লীগ ওদের নির্যাতনে হাসপাতালে কাতরায়, তখন ওরা ঠিকই দালালি করছে, এখান থেকে ওইখানে ওয়াজ করে করে বেড়াইছে, এখন আবার এমপি হয়ে গেছে।
আরে তাই তোরা এমপি হইছিস, এমপি হয়ে এটা তোদের সৌভাগ্য। এখন তোরা এরে হত্যার হুমকি দেস, ওরে হত্যার হুমকি দেস। গতকালকে আমি আমজনতার তারেক ভাইয়ের কাছে গেছিলাম, তো দেখলাম তার আইডির কমেন্টের এখানে গিয়ে দেখলাম যে এত এত গালাগাল, এত এত বিষয়, তাকে হত্যার হুমকি ওনাকে দেওয়া হয়েছে। মানে এই হচ্ছে জামাত শিবিরের রাজনীতি। জুলাই জুলাই গণপ্রদান কি এককভাবে জামাত শিবিরে করছে? ফ্রন্ট লাইনে কারা ছিল? আমরা ছিলাম ফ্রন্ট লাইনে, নুরুল হক নুররা। আমরা নূর ভাই রিমান্ডে নির্যাতন দমন পীড়নের পরেও তার ওই সময় ওই সিচুয়েশনে সে 10% ধাক্কা দেওয়ার যে কথাটা বলছে, সারা দেশের মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। যারা দেশপ্রেমিক, যারা দলীয় রাজনীতিটা বাদ দিয়ে একটু নিরপেক্ষভাবে চিন্তা করে, তারা জানে নুরুল হক নূরকে, সেটা সেই দলেরই হোক। নুরুল হক নূরকে সামনে রেখেই জামাত শিবিরের অনেক পোলাপান আছে যারা আমাদের পিছনে ছিল, স্বীকার করার সুযোগ নেই। কিন্তু ফ্রন্টে কারা ছিল? আমরা ছিলাম। যারা ছিল গুপ্ত, যাদেরকে কোনোদিন দেখি নাই, ওরা এসে এখন মানে আমাদেরকে নিয়ে কথা বললে এটা এটা কি মানার মতো? এটা কি মানা যায় কোনোভাবে? অত্যন্ত দুঃখজনক, খুবই দুঃখজনক। এবং আবারও বলতে চাই, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস, এটা বেয়াদব, ওরে সকাল বিকেল থাপড়ানো প্রয়োজন। আমি যদি সামনে পাইতাম শিওর থাপড়াইতাম ওরে। তারপরে আপনি দেখেন আমির হামজা, একজন আইসিইউতে একজন রুগী আছে, তাকে নিয়েও তারা ট্রল করতে চায় না। বিএনপির মানে একটা আছে না গঠনমূলক সমালোচনা করা, আমি তো বলতে পারি যে তারেক রহমানেরও গঠনমূলক সমালোচনা করা যাইতেই পারে। যেমন নাসির উদ্দিন পাটোয়ারি, সে তারেক রহমানের সমালোচনা কিন্তু করে, এবং সে যে সমালোচনাগুলো করে অনেক ক্ষেত্রেই তার অনেক সমালোচনা নেই, অনেকের অনেক আপত্তি থাকতে পারে, কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে তার সমালোচনা অনেক গঠনমূলক দেখি। আসলে সবসময় ঐক্যের কথাটা বলি, কিন্তু ওই ঐক্যটা নষ্ট করার পিছনে এবং আওয়ামী লীগের রাজনীতি ব্যাক করার পিছনে, এই যে জুলাইকে কেন্দ্র করে যে একক কুক্ষিগত করার যে রাজনীতিটা করতেছে জামাত এনসিপি, ওদের কারণেই, ওদের ভুলের কারণেই দেখা যাচ্ছে আওয়ামী লীগের ন্যারেটিভ স্ট্রং হচ্ছে। নয়তো আওয়ামী লীগ এত সাহস পাইতো না। যারা নুরুল হক নূরের বিজয় প্রত্যাশা করে নাই, যারা নুরুল হক নূর হায়রা যাক, যারা নুরুল হক নূরের রাজনীতি শেষ হয়ে যাক এটা চাইছে যারা, ওরা এখন এটাই প্রত্যাশা করে যে নুরুল হক নূর সংসদে গিয়ে তাদের হয়ে কথা বলবে, তাদের পক্ষে কথা বলবে। আপনারা হচ্ছে চরিত্র হনন করেন, আপনারা করেন কি দেখা যাচ্ছে এমন এমন মানে ট্রল, এমন এমন মানে ফটো কার্ড বানানো হচ্ছে, যেগুলো দেখে মনে করেন আসলে জামাত শিবিরের আর কোনোভাবে আমরা সমর্থন করতে পারতেছি না। জামাত শিবির ওরা এইবার যে আসনগুলো পাইছে, এই আসনগুলাই তো ওদের অনেক সৌভাগ্য। এবং এনসিপি যদি সাথে না থাকতো, এনসিপির সাথে না থাকলে ওদের মানে রাজনৈতিক কোনো গ্রাউন্ড ছিল, কোনো গ্রহণযোগ্যতা ছিল, রাজনৈতিক কোনো নেগেটিভ ছিল। এনসিপির নেতা 5-7 জন, হাসনাত, নাহিদ ইসলাম, আক্তার, আরো কয়েকজনের সামনে রেখে আপনারা যে রাজনীতি করতেছেন করেন, আমরা তো আপত্তি জানাচ্ছি না। এই জন্য এগুলো প্রধান 36 দিনের আন্দোলনে হয় নাই। নুরুল হক নূর সহ তার সাথে যে আমরা অসংখ্য, তার সাথে প্রত্যেকটা, তার সাথে যত তার ভাই ব্রাদার আছে, আমাদের প্রত্যেকেরই ছাত্রলীগের হাতে নির্যাতিত হওয়ার ইতিহাস আছে। আমরা প্রত্যেকেই গুলিতে আহত হয়েছে, এগুলো আমরা নিজেরা বলার কিছু না, এটা মানুষ জানে। কিন্তু যারা গুপ্ত ছিল, বেয়াদব, পাগল ছাগল, ওদের কথাবার্তা সামলায় বলতে হবে। হুমকি ধমকি দেয়, আরে ভাই হুমকি ধমকি কাদেরকে দাও? আরে ভাই তোমরা মানে এই যে বিশেষ করে জামাত শিবিরের ওদেরকে আমরা বলতেছি, নোংরামি কমাইতে হবে, নোংরামি বাদ দিতে হবে। গঠনমূলক সমালোচনা অবশ্যই করতে পারে, একটা মানুষের গঠনমূলক সমালোচনা করাই যেতে পারে, এটা আমারও হইতে পারে, সমস্যা নেই। কিন্তু হুদায় আজের ফটো কার্ড বানায় চরিত্র হনন, তারপরে হচ্ছে উল্টাপাল্টা কথা বলা, গালাগাল করা, মানে এদেরকে সাবধান করতেছি, নয়তো ভবিষ্যৎ খুব খারাপ, ভবিষ্যৎ খুব খারাপ। লীগ যা করতো তোমাদের সাথে, ছাত্রদল সেটা করার আমরা সুযোগ দিই না, আমরাই দিই না, আমরা সেটা সমর্থনও করি না, ঠিক আছে? তো এই জায়গাতে শিবিরের উচিত, জামাতের উচিত একটা গঠনমূলক রাজনীতিতে আসা, গঠনমূলক সমালোচনা করা, রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে একটা ঐক্যবদ্ধ একটা রাজনীতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া। অবশ্যই বিএনপির অনেক নেতাকর্মী যারা আছে, যারা চাঁদাবাজি করে, যারা মজুদদারি করে, যারা দেশের বিরুদ্ধে অবস্থান নেয়, দেশের স্বার্থ পরিপন্থী কাজ করতে চায়, তাদের বিরুদ্ধে তো অবশ্যই করতে হবে। দেশের বৃহত্তর স্বার্থ ঐক্য থাকতে হবে। কিন্তু করা হয়, আমাদের দিকে চোখ তোলা হয়, আমাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করা হয়, সেটা জবাব কিন্তু আমরা দিব। আমরা বয়সে অনেক কম হইতে পারে, বয়সে অনেক জুনিয়র হইতে পারি আমরা, বাট রাজনীতিতে জামাত শিবিরের চাইতে আমাদের অনেক অবদান। জামাত শিবিরের যারা এই যে বড় বড় আমির, বড় বড় নেতা, বড় বড় এমপি হয়ে গেছে, তাদের কাউরে পাইনি আমরা, কে কারে চিনে, এখনো এমপি হয়ে গেছে। আজকে অনেক উত্তেজিত হয়ে গেছি, কারণ এমন অনেক ফটো কার্ড, এমন অনেক কথাবার্তা শুনতেছি, দেখতেছি, যেগুলো মূলত মেজাজ গরম হয়ে যাওয়ার মতো। তো জামাত শিবিরের এগুলো বন্ধ করা উচিত, উচিত না, অবশ্য কর্তব্য। যদি তারা তাদের ভালো চায়, যদি তারা আলটিমেটলি রাজনীতিটা সুন্দর চায়, নুরুল হক নূরের সমালোচনা থাকলে সমালোচনা অবশ্যই করতে হবে, কিন্তু চরিত্র হনন করা এবং তার অবদান রে খাটো করা, আরে ভাই ট্রল করা, ও দা হেল আর ইউ, তোমরা তার অবদানকে ট্রল করো। তার অবদানকে ট্রল করার আগে নিজের চিন্তা করবা। চিলা গুপ্ত, কথা বলার সাহস ছিল না, ঠিক আছে, চাটামি করা হইতো, কিন্তু ওই যে অন্তর্বর্তীকালীন সরকারে ভালো সুযোগ সুবিধা নেওয়া হয়েছে, অমুক উপদেষ্টার এপিএস, অমুক উপদেষ্টার পিএস, এখানে ওইখানে বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে।
আর ক্ষমতায় না গিয়েও তোমরা দেখেছো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে সাংবাদিক সমিতি দখল করতে চাও, ঠিক আছে, এখানে হামলা করো, ওইখানে মব করো। আমরা কিন্তু সব খেয়াল রাখি, সব খেয়াল রাখি, কিন্তু বৃহত্তর স্বার্থে অনেক সময় চুপ থাকি, চুপ কথা বলি না, এটা বৃহত্তর স্বার্থে। কিন্তু এই বর্তমান অবস্থায় নূর ভাই আসলে একটা মানে ক্যারাগলে আছে, ধর্মীয় উগ্রবাদী ফেসিবাদী জামাত ওরা যেভাবে অ্যাটাক করে, যেভাবে কথা বলতেছে, সেটার বিরুদ্ধে আসলে নূর ভাই ওইভাবে খুব বেশি কথা বলে না, স্ট্যান্ড নেয় না, সুশীল রাজনীতি করে। আর হচ্ছে ওই দেখবেন বিএনপির ভিতরে যারা আছে এলিট গ্রুপ, এলিট শ্রেণী, তারা এই এলিট গুলা ছিল গুপ্ত এলিট গুলা, মানে ওরা তো রাজপথে রক্ত ঘাম শ্রমানোর মধ্যে নাই, ওরা তাদের মতো করে লিঙ্ক লবিং মেনটেন করা এখন এমপি মন্ত্রী বড় বড় পদে আসছে না, আসে এখন দেখা যাচ্ছে আমাদের মতো যারা আসলে নিম্ন মধ্যবিত্ত থেকে আসে, যারা রাজপথে পরিশ্রম, রাজপথে ত্যাগ অবদানের মাধ্যমে রাজনীতি করে আসে, মানে তাদেরকে আসলে তারা সহ্য করতে পারে না, এটাই রিয়েলিটি। এই এলিটদের বিরুদ্ধে ধরবো, অবশ্যই ধরবো, এটা একটু ওয়েট করতেছি। স্বাভাবিকভাবে বাংলাদেশে তো অনেক ক্ষেত্রে সিন্ডিকেট নূর ভাই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছে, এই জায়গায় অনেক সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটের বিরুদ্ধে যখন নূর ভাই অ্যাকশন নেবে, তখন সেই সিন্ডিকেটগুলো নূর ভাইয়ের বিরুদ্ধে লাগবে। নূর ভাইও আসলে অনেক ক্ষেত্রে অনেক কিছু বলতে পারে না, তার মন চাই বলতে, কিন্তু বলতে পারে না, এটাই রিয়েলিটি। আমাদেরও নেতাকর্মী অনেক কম, কথা বলার মতো এরকম মানুষ নাই, রাজনীতিগুলো বুঝে সেটা আবার বুঝে মানুষের মধ্যে প্রচার করবে সে অবস্থাও নাই, অনেক ঘাটতি আছে। আশা করা যায় আস্তে আস্তে ঘাটতিগুলো দূর করে আমাদের এখন এই মুহূর্তে গণ অধিকারের মূল টার্গেট হচ্ছে দলকে শক্তিশালী করা এবং দেশের স্বার্থে যতটুকু সম্ভব মানুষের হয়ে কাজ করা। এখন যেহেতু আমরা সরাসরি আমরা কিন্তু সরকারে না, সরকারে বিএনপি সরকার, তো ওই বিএনপি সরকারকে সহযোগিতা করা, যাতে আসলে আলটিমেটলি যেহেতু রাষ্ট্রের অনেক চ্যালেঞ্জ, বিশ্ব রাজনীতি একটা জটিল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এই অবস্থায় আমরা সরকারকে সহযোগিতা করব, রাষ্ট্রের কল্যাণে যতটুকু যেভাবে কাজ করা যায়, মানুষের কল্যাণে যেভাবে কাজ করা যায়, আমরা সেই কাজগুলো করার চেষ্টা করব। যেহেতু এই দল তৈরি করার পিছনে আমাদের অবদান আছে, রক্ত ঘাম আছে, সেই জায়গা থেকে দলের উপর যখন অ্যাটাক আসে, আমাদের নূর ভাইয়ের যেহেতু সে মৃত্যুর মুখোমুখি হয়েছে রে ভাই, মৃত্যুর মুখোমুখি হয়ে আল্লাহ তাকে বাঁচায় রাখছে, সে মারাই যেতে পারতো অনেক আগে, সেই অবস্থায় তার উপর যখন এই ধরনের সম্মিলিত অ্যাটাক আসে, গুপ্ত, পাজি, বেয়াদব, স্বার্থপর, ছোট লোক, মাদারবোর্ডরা যখন উল্টাপাল্টা কথা বলে, তখন আমাদের মেজাজ খারাপ হয়ে যায়, এই হচ্ছে বিষয়। তো মাদারবোর্ড সবগুলার উচিত আসলে গঠনমূলক সমালোচনা করা, আর গঠনমূলক সমালোচনা না করে যদি আসলে পাওয়ার পলিটিক্স দেখাইতে চাই, পাওয়ার পলিটিক্স আমরা সংখ্যায় কম থাকলেও আমরা লড়াই করে আসছি, বহুত দেখাইছি, আর এখন আমরা এত দুর্বলও না পলিটিক্যাল ইকুয়েশনে, আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক আগায় আছি। আপনারা আমার সমালোচনা করবেন, কোনো কিছু ভুল বললে অবশ্যই আমাকে সেটা জানাবেন। আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব, রাষ্ট্রকে এগিয়ে নেওয়া সম্ভব। আপনাদের যে ধর্মীয় আইডিওলজি, এই আইডিওলজি দিয়ে এই দেশের মানুষ খাবে না। আপনাদের নিজেদের মধ্যে তো ইসলাম নাই, আর কি বলবো। আরে ভাই, আমার সাথে আল্লাহর কি সম্পর্ক, এটা আমারটা আমি জানি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আমার পাল্লা কোন দিকে বাড়ি হবে, আমি ভালো হবে না খারাপ হবে, সেটা আল্লাহর সাথে আমার কানেকশনের বিষয়। কোথা হেল আর তুমি আমার কে বলার যে আমি ইসলাম বিদ্বেষী, আমি নাস্তিক? আর এই জামাত যে রাজনীতিটা করে ইসলাম নিয়ে, তারা নিজেদের মধ্যে ইসলাম আছে, বন্ডামিতে ভরপুর, নিজেরা ইসলামের কোনো করে না। যখন নিজে তারা পশ্চিমা বাবারা যখন প্রশ্ন করে তারা ইসলাম কায়েম করবে কিনা, খেলাফত কায়েম করবে কিনা, তখন করে বন্ডামি, নিজেদের নেতাকর্মীদের মধ্যে নাই কোনো ইসলাম, আবার ঠিক ইসলামের বয়ান দেয়, তাদের বিরোধিতা করলে আবার নাকি হয়ে যায় মাস্তিক। আমার কাছে তো অনেক ক্ষেত্রে মনে হয় যে আসলে এই চরমনাই হুজুরের এরা অনেক অনেক ভালো আছে জামাতের এই থেকে আমির হামজাদের চাইতে। বেয়াদব, ফাউল, মাদারবোর্ড, গালাগাল করলাম বহুদিন পরে, কারণ ওই যে কিছু দেখছি, কিছু মেজাজ খারাপ হয়েছে, ঠিক আছে, আমাদের মেজাজ খারাপ করলে ঝামেলা আছে, আল্লাহ ভরসা। তো এই হচ্ছে বিষয়, অনেক কথা বললাম, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।